হ্যালো, কী অবস্থা সবার? তো আজকে আমরা কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেনে আসা এমসিকিউগুলা সলভ করব। কেমন? তো প্রথম যে এমসিকিউটা আমরা দেখতেছি যশোর বোর্ড 2022-এ আসছে, সেটা হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? তো আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত দেখি কি K2Cr2O7, এই যে এখানে লেখা আছে K2Cr2O7। এখন এটা যদি একটা থাকে, সেক্ষেত্রে অণু যদি একটা থাকে সেক্ষেত্রে সেখানে কয়টা পরমাণু আছে? দেখো, পটাশিয়াম দুইটা আছে, 2। ক্রোমিয়াম দুইটা আছে, 2। আর অক্সিজেন কয়টা আছে? 7টা আছে, 7। এই জন্য কত হয়েছে? 11। কিন্তু যদি বলতো দুইটা অণুতে কয়টি পরমাণু আছে, তখন হতো 22। এই 11-র সাথে আমরা 2 গুণ করে দিতাম। তিনটাতে কয়টা আছে? 33। এভাবে 4টাতে 5টাতে আসতে পারতো, বা 100টাতে আসতে পারতো। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা মনে রাখবো, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। এটাও পরীক্ষা অনেক সময় আসে যে KMnO4, এটাতে কয়টা পরমাণু আছে। তো সেক্ষেত্রে একটা অণুতে কয়টা পরমাণু আছে? পটাশিয়াম কয়টা আছে? একটা। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। আর অক্সিজেন কয়টা? 4টা। তাহলে একটা অণুতে 4টা পরমাণু আছে। সরি, টোটাল 6টা পরমাণু আছে, 1 যোগ 1 যোগ 4। আচ্ছা, এরপর পরের কোয়েশ্চেনটা কি বলছে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? তো এই ম্যাথগুলো আমরা কীভাবে করব? আমরা জানি যে তোমাদের বইতে একটা সূত্র ছিল, আমরা এটা করাইছিলাম যে N/Na ইজ ইকুয়াল টু W/M। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। N মানে হচ্ছে কি? অণুর সংখ্যা। Na হচ্ছে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ডাব্লিউ হচ্ছে কি? ভর সংখ্যা। আর এম হচ্ছে কি? আণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কতটি হাইড্রোজেন পরমাণু আছে? আগে জানতে হবে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি সালফিউরিক অ্যাসিড আছে, সেই অনুযায়ী কতটি হাইড্রোজেন পরমাণু আছে আমরা বের করতে পারবো। আগে কয়টি সালফিউরিক অ্যাসিড আছে বের করব, W/M দিয়ে, N/Na ইজ ইকুয়াল W/M, এই সূত্র দিয়ে। তাহলে N ইজ ইকুয়াল টু কত? W/M ইন্টু Na। তো এখানে W এর মান বসাও। W এর মান হচ্ছে কত গ্রাম দিয়ে দিচ্ছে? 1 গ্রাম, ডিভাইডেড বাই M। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার পারমাণবিক আণবিক ভর কত? 98। 1কে 98 দিয়ে ভাগ দাও, গুণ Na। Na এর মান কত এখানে? অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23টি। ওকে, তাহলে কতটি আছে? আছে 6.14। আমরা N এর মান পাইছি, মানে সালফিউরিক অ্যাসিডের অনুসংখ্যা পাইছি হচ্ছে 6.146 ইন্টু 10⁻21। কিন্তু আমাকে ভর দিয়েছে সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিড কতটি আছে জিজ্ঞেস করে নাই, আমাকে জিজ্ঞেস করছে হাইড্রোজেন কতটি আছে। আচ্ছা, তোমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত জানো কি? H2SO4, অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন আছে। একটা সালফিউরিক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তাহলে এতটি সালফিউরিক অ্যাসিডে কয়টি হাইড্রোজেন আছে? 2 দিয়ে গুণ করে দাও এতকে। 6.146কে 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 1.229 ইন্টু 10⁻22। আনসার হবে এটা, 1.23 ইন্টু 10⁻22। ক্লিয়ার? আচ্ছা, এরপরের এমসিকিউটাতে আমরা যাই। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? তো এটা মুখস্থ। প্রকৃতিতে প্রাপ্ত হচ্ছে মৌলের সংখ্যা 98টি। পর্যায়ক্রমে কয়টা মূল আছে? প্রায় 118টি মূল আছে। তার মধ্যে প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? 98টি পাওয়া যায়। মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মূল আছে? মানব শরীরে কয়টি ভিন্ন ভিন্ন ধরনের মূল আছে? আমরা জানি 26টি ভিন্ন ভিন্ন ধরনের মূল মানব শরীরে আছে। আচ্ছা, এরপর দেখো, এগুলো মুখস্থ। এরপর হচ্ছে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে? 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে? একটু আগে যে সূত্রটা করালাম N/Na ইজ ইকুয়াল টু W/M, এই সূত্রটি ইউজ করবা। তাহলে N ইজ ইকুয়াল টু হচ্ছে W/M ইন্টু Na। ভর কত দিয়ে দিছে এখানে? W এর মান 1 গ্রাম। পটাশিয়ামের আণবিক ভর হচ্ছে 39। পটাশিয়ামের আণবিক ভর কত? 39। আর তার সাথে 35.5 যোগ দেওয়া হচ্ছে 74.5। এই যে, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে কত? 74.5। এরপর আমরা যে একটু আগে সূত্রটা শিখলাম N/Na, ওটা দিয়ে করবো W/M। এখানে N এর মান তাহলে কী হবে? W/M ইন্টু Na। W এর মান কত? W এর মান হচ্ছে তোমার 1 গ্রাম। আর M এর মান কত? M এর মান হচ্ছে 74.75 বসাবা। আর N এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 বসাবা। তাহলে কতটি অণু পাওয়া যাবে এখানে? 8.084 ইন্টু 10⁻21। আচ্ছা, এরপর আসো, তুতের একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? তো এটার জন্য তুতের সংকেত জানতে হবে। তুতের সংকেত হচ্ছে তোমার কপার সালফেট আর হচ্ছে 5 অণু পানি। কপার সালফেট আর হচ্ছে 5 অণু পানি। তাহলে কয়টি পরমাণু বিদ্যমান? দেখো, কপার হচ্ছে একটা, সালফার আছে হচ্ছে তোমার একটা, অক্সিজেন আছে হচ্ছে 4টা। পানি দেখো, পানিতে হাইড্রোজেন 2টা, আর অক্সিজেন একটা। তাহলে কয়টা? 3টা। 3টার সাথে যে পানি 5টা আছে, কিন্তু 5টা পানি থাকা মানে হচ্ছে 3 5 15টা পরমাণু থাকা।
তার টোটাল কত হচ্ছে 15, 5, 19, 20, 21টি পরমাণু আছে। আচ্ছা, এক অণু ফেরিক কার্বনেটে পরমাণু সংখ্যা কত? তো ফেরিক কার্বনেটের সংকেত আমাদের জানতে হবে। এটা আমরা দেখি ফেরিক কার্বনেটের সংকেত কি। ফেরিক কার্বনেটের সংকেত কি? Fe CO3, Fe2CO3। দেখো আয়রনের এখানে হাত হচ্ছে 3, এই জন্য কার্বনেটের সাথে 3 বসছে। আর কার্বনেটের যোজনী কত? 2, এটা আয়রনের সাথে বসছে। এর হাত ওর সাথে, তোমরা জানো এটা যে এই পরমাণু যখন আমরা অণু হিসেবে লিখি তখন এর যোজনী ওর সাথে আমরা বসাই। তো এখানে ফেরিক কার্বনেট কিন্তু হচ্ছে Fe2CO3 3। তাহলে কয়টা আছে? আয়রন কয়টা আছে? 2টা। কার্বন কয়টা আছে? কার্বন সামনে 3টা আছে। অক্সিজেন 3টা, সামনে 3, 3 3 9টা আছে। তাহলে 9 3 হচ্ছে 11, 11 2 হচ্ছে কত? 13। তাহলে 13টি। যদি ফেরাস কার্বনেট বলতো, ফেরাস কার্বনেট বললে আমরা লিখতাম FeCO3। এটা কেন? কার্বনেটের 2 হাত আয়রনের সাথে, আয়রনের 2 হাত, ফেরাস মানে আয়রনের যোজনী 2, ফেরাস মানে হচ্ছে আয়রন 2+, আর ফেরিক মানে হচ্ছে আয়রন 3+। আয়রনের যোজনী যখন 2 তখন ফেরাস, আয়রনের যোজনী যখন 3 তখন ফেরিক। এখন এই 2 কিন্তু কাটাকাটি যাবে, 2 জায়গায় যদি সেম সেম হয় এবং কাটাকাটি যাবে, আমরা লিখতে পারি আয়রন কার্বনেট বা ফেরাস কার্বনেট FeCO3। তো আয়রন একটা, কার্বন একটা, অক্সিজেন 3টা, তাহলে টোটাল 5টা পরমাণু হতো। আচ্ছা, এরপর টাইপ 2 দেখো, কোন মূলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে? নিচের কোন মূলের প্রতীক ল্যাটিন ভাষা হিসেবে গৃহীত হয়েছে? তো এটা তোমরা জানো, এটা সোডিয়াম। তারপর হচ্ছে 13 নম্বর দেখো, ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কি? ফসফেটের সঠিক সংকেত কি? এটার আনসার হবে কি? ঘরের গ। ফসফোনিয়ামের সংকেত কি? PH4+। তাহলে ওর যোজনী হচ্ছে কত? 1, +2 যদি হতো যোজনী 2 হতো, যোজনী 1। আর ফসফেটের সংকেত কি? PO4 3-, যোজনী কত? 3। তাহলে আমি যদি ফসফোনিয়াম আর হচ্ছে ফসফেটকে একসাথে লিখি, সেক্ষেত্রে এর হাত ওর সাথে, ওর হাত এর সাথে, বলি এর যোজনী এর সাথে, এর যোজনী এর সাথে। ফসফোনিয়ামের যোজনী 1 ফসফেটের সাথে, আর ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী হচ্ছে 3 ফসফোনিয়ামের সাথে। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? ঘরের গ। এই যে ঘরের গত দেখো, ফসফেটের যোজনী 3 ফসফোনিয়ামের সাথে, আর ফসফোনিয়াম যোজনী 1 ফসফেটের সাথে। 1 কিন্তু লেখা লাগে না, এই জন্য এখানে লেখা নেই আর কি। আচ্ছা, এরপর দেখো ওজন অনুসংকেত। ওজন অনুসংকেত মুখস্থ, O3। ওজন অনুসংকেত কি? O3। আচ্ছা, এরপর আসো অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি? অ্যান্টিমনি মৌলটির প্রতীক হচ্ছে কি? এই যে Sb। এটাও ল্যাটিন নামের কারণে Sb হয়েছে, কেমন? এরপর নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিভিয়াম। ওই যে একটু আগে বললাম Sb অ্যান্টিমনি, কেমন? এটার ল্যাটিন নাম কি? স্টিভিয়াম। আচ্ছা, অরাম এটা হচ্ছে গোল্ডের ল্যাটিন নাম। আর স্টেনাম এটা হচ্ছে কিন্তু টিনের ল্যাটিন নাম। আর উলফ্রাম এটা মেবি তোমার উলফ্রাম মেবি টাংস্টেন। হ্যাঁ, এই যে টাংস্টেনের ল্যাটিন নাম উলফ্রাম। এখানে কয়েকটা ল্যাটিন নাম দিয়ে দিছে, যে টিন স্টেনাম এই জন্য SN দিয়ে প্রকাশ করা হয়, গোল্ড অরাম এই দিয়ে প্রকাশ করা হয়, টাংস্টেন উলফ্রাম এই জন্য W দিয়ে প্রকাশ করা হয়, অ্যান্টিমনি হচ্ছে স্টিভিয়াম এই জন্য SB দিয়ে প্রকাশ করা হয়। নিচের কোনটি টিনের প্রতীক? SN। খ, টাংস্টেন মূলের ল্যাটিন নাম কি? টাংস্টেন মূলের ল্যাটিন নাম কি? টাংস্টেন মূলের ল্যাটিন নাম কি? টাংস্টেন মূলের ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম, W। আচ্ছা, পরেরটা দেখো টাইপ 3, কোন মূলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? কোন মূলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? এটা হবে অক্সিজেন। অক্সিজেন যদি আমরা দেখি, অক্সিজেনের প্রোটন হচ্ছে 8, প্রোটন 8 এবং নিউট্রনও কিন্তু 8। এই জন্য যে পারমাণবিক তার যে পারমাণবিক ভর সেটা হয় 16, 8 8 16। আর ইলেকট্রন, প্রোটন যতটা ইলেকট্রন ঠিক ততটাই থাকে, এই জন্য ইলেকট্রনও 8টা, কেমন? বাকিগুলোর ক্ষেত্রে একটু বেশ কম আছে, যে ফসফরাসের যাদের পারমাণবিক ভর মনে রাখবে কীভাবে, যাদের পারমাণবিক ভর জোর, হ্যাঁ, পারমাণবিক ভর যাদের জোর, তাদের কিন্তু নিশ্চয়ই প্রোটন আর নিউট্রন সমান বিধায় জোরটা হয়। ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? দেখো, প্রকৃত আধান হচ্ছে ওর যে একজ্যাক্ট ভ্যালুটা। আমরা আপেক্ষিক মানে হচ্ছে আমরা যে ওর যে আধান, ইলেকট্রনের আধানকে আমরা 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করে -1 ধরি, এটা আপেক্ষিক, এটা ধরে নেওয়া ভ্যালু, এক ধরে নিছি। বাট ইলেকট্রনের আধান হচ্ছে কত বলো তো? যদি প্রকৃত বলে তখন হবে -1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আর যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেখানে এই কনস্ট্যান্টের মধ্যে কিন্তু ভ্যালুগুলো থাকে, দিয়ে থাকে এই ভ্যালুটা ইলেকট্রন। তো তোমরা কনস্ট্যান্ট চাপ দিয়ে ওই যেখানে আছে সেই নাম্বারটা চাপবা, দেখবা যে ইলেকট্রনের তোমার আধানের ভ্যালু বের হয়ে যাবে। এরপর দেখো, আবার যদি প্রোটন বলে, প্রোটনের ক্ষেত্রে কিন্তু সেম ভ্যালু, তখন পজিটিভ হবে। যদি আপেক্ষিক বললে 1, প্রকৃত বললে এক্সাক্ট ভ্যালুটা লিখতে হবে। কোন মূলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? কোন মূলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? বললাম না, যার পারমাণবিক ভর হচ্ছে তোমার জোর। পটাশিয়াম কিন্তু পারমাণবিক ভর হচ্ছে 39, জোর না, এটা তাহলে প্রোটন আর নিউট্রন সমান না। সোডিয়াম হচ্ছে 23, জোর না।
নিউট্রন সমান না, ক্লোরিন 35.5 জোর না, তাহলে সমান না। ক্যালসিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে কি জোর, পারমাণবিক ভর হচ্ছে জোর, এই জন্য এটা হচ্ছে নিশ্চয়ই প্রোটন আর নিউট্রন সমান সমান, এই জন্য যোগ হয়ে জোর হয়ে গেছে। কেমন? কারণ দুটি সমান ভ্যালু যোগ দিলে কিন্তু জোর সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, আধান শূন্য কণিকা কোনটাতে কোনো আধান নেই, সেটা হচ্ছে কি আমাদের নিউট্রনের কোনো আধান নেই, ও প্লাসও না মাইনাসও না। অক্সিজেন 2 মাইনাসে প্রোটন সংখ্যা কত? অক্সিজেন 2 মাইনাসে প্রোটন সংখ্যা কত? দেখো, অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকে, তাহলে -8, আর প্রোটন থাকে হচ্ছে 8টা। এই জন্য ওর যে আধান সেটা আসে 0, মানে অক্সিজেনের আধান, নর্মাল অক্সিজেনের আধান হচ্ছে 0। কিন্তু কোথাও যদি অক্সিজেনের আধান দেখো -1, এটার মানে হচ্ছে ওর কাছে আরেকটা এক্সট্রা ইলেকট্রন আসছে বাড়তি। যদি -2 দেখো বা 2 দেখো, আরেকটা এক্সট্রা ইলেকট্রন আসছে বাড়তি, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা বাড়তেছে -10। কিন্তু প্রোটন সংখ্যা কখনো বাড়ে না, কমে না, প্রোটন সংখ্যা সবসময় সেম থাকে। ইলেকট্রন নেওয়া দেওয়া যায়, ইলেকট্রন ত্যাগ করা যায়, গ্রহণ করা যায়, কিন্তু প্রোটন সবসময় নিউক্লিয়াসের ভিতর থাকে, তো এটা সবসময় ফিক্সড থাকে। কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে তার বৈশিষ্ট্য, মানে ধর্ম, এটা ও চেঞ্জ করবে না কখনো। কেমন? ইলেকট্রন দেওয়া নেওয়া যায়, এটা ওর ইউনিক ধর্ম, প্রোটন সংখ্যাটা। তাহলে এখানে অক্সিজেন যেটা দেখতেছ, অক্সিজেনের প্রোটন সংখ্যা সবসময় 8ই থাকবে। কিন্তু যদি বলতে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা তোমরা বলতে প্রোটনের, অক্সিজেনের যেহেতু ইলেকট্রন 8টা, আরও 2টা এক্সট্রা আসছে, জন্য -2, ঋণ নিচে আরও 2টা, তাহলে -2 ঋণ নেওয়ার কারণে 8 আর 2 কয়টা হয়েছে? 10টি ইলেকট্রন। আচ্ছা, একটি মৌল ডি, যার প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18, নিচের কোনটি দ্বারা মৌলটিকে প্রকাশ করা যায়? আচ্ছা, এটা একটু মনে রাখবা, কোন একটা পরমাণু, সাপোজ সেটা হচ্ছে এক্স, ওই পরমাণুর যে আণবিক আণবিক ভর বা আণবিক ভর বললাম, পারমাণবিক ভর, ওটা পারমাণবিক ভর থাকবে মাথা, এখানে এই জায়গাটাতে থাকবে পারমাণবিক ভর। আমরা ভর মাথায় তুলি না, এইভাবে মনে রাখবে, আমরা ভর কোনো কিছু ভারী জিনিস মাথায় তুলি, তো সেটা হচ্ছে উপরে থাকবে। আর পারমাণবিক ভর থাকবে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটা পথে পারমাণবিক সংখ্যা, পথে প্রোটন সংখ্যা, পথে পা, তো ওই পাতে থাকবে প্রোটন সংখ্যাটা, কোথায় থাকবে? পায়, এই জায়গায়। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা ওই পায়ে থাকবে, এই জায়গায়। কেমন? আর যদি ওর কোনো আধান থাকে 2 - 3 সেগুলো এখানে থাকবে। তাহলে আমরা যদি দেখি একজনের এখানে ডি এর প্রোটন সংখ্যা এটা পায়ে থাকবে, আর নিউট্রন সংখ্যা 18, তাহলে প্রোটন সংখ্যা 17 আর 18, টোটাল পারমাণবিক ভর কত? 17 যোগ 18 কত? তোমার 17 যোগ 18 হচ্ছে 35, তো 35 থাকবে এখানে। উপরে পারমাণবিক ভরটা থাকবে উপরে, মাথার উপরে। কেমন? এই যে এখানে ব্যাখ্যা করা আছে, ভরটা উপরে থাকে। ওকে, কোন মূলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ও নিউট্রন নাই বিধায় 0, বিধায় ওর পারমাণবিক ভরও 1। যদি এখানে একটা নিউট্রন থাকতো, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর বেড়ে যেত, বেড়ে 2 হইতো, 3 হইতো। কেমন? এটা আনসার হবে ক। নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.75 × 10⁻⁻, কত? 24 গ্রাম। কেমন? এটা মুখস্থ রাখতে হবে। প্রোটনের প্রকৃত ভর হচ্ছে এত, আর নিউট্রনের প্রকৃত ভর এত। একটাতে 3 আছে, একটাতে 5 আছে। আর ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। এগুলো মুখস্থ রাখবা। এটা অনেক সময় কেজিতে থাকতে পারে। কেজিতে হলে কি করবা? এই 1000 দিয়ে ভাগ করলে কি হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করলে, মানে 1000 দিয়ে ভাগ করতেছো মানে 10⁻³ দিয়ে গুণ করা, 1000 দিয়ে ভাগ করা একই কথা। কারণ 10⁻³ মানে কি, 10⁻³ মানে কি 1000, আর ভাগ করা মানে এই যে মাইনাস, ইনভেস্ট করলে মানে উপরে উঠালে, তাহলে কত? 28 আর -3 হচ্ছে কত? 31। তো এখানে অনেক সময় এককটা কেজিতে দিয়ে দিতে পারে, তখন 1000 দিয়ে ভাগ করে দেবে এই ভ্যালুটাকে, বা ক্যালকুলেটারে 1000 দিয়ে এটাকে ভাগ করে দেবে। এটা লিখে 1000 দিয়ে ভাগ করলে দেখবে যে 10⁻31 আসবে, আর এখানে আসবে 27, এখানে আসবে 27। তো কেজিতেও দিতে পারে। আবার তোমাদের ক্যালকুলেটারে কিন্তু কনস্ট্যান্ট বলছি না, কনস্ট্যান্টে কিন্তু এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো প্রোটনের ভর দেওয়া আছে এমপি, ওটা কত নম্বরে, ওটা টাইপ করবা, কনস্ট্যান্টটা চাপ দিয়ে এমপিটা কত নম্বরে ওটা টাইপ করলে দেখবে যে প্রোটনের ভরটা বের হয়ে যাবে কেজিতে, কিন্তু ওটা এসআই এককে বের হবে। এখানে তো গ্রামে চাইছে, সেক্ষেত্রে 1000 গুণ করে দিবা। একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? যে মুখস্থ 9.11 × 10⁻24 28 গ্রাম। একটি ইলেকট্রনের প্রকৃত ভর, এগুলো মাত্র বললাম যে এখানে 1 আর হচ্ছে 3 সঠিক। আধান কিন্তু এত না, 1.67। আচ্ছা, এখানে আধানের ক্ষেত্রে এখানে -19 হবে। কেমন? -19টা দেয় নাই, এই জন্য আধান এত না আর কি, আধানটা বলতে আছে, মাইনাসটা দেয় নাই। তারপর হচ্ছে তোমার লিথিয়াম আয়নটিতে নিউট্রন সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যা 2। আমরা এটা একটু দেখি। লিথিয়াম আয়নটিতে নিউট্রন সংখ্যা কত? 4, প্রোটন সংখ্যা 4। এটা একটু দেখি, লিথিয়াম 7 3। আচ্ছা, প্রোটন সংখ্যা 3, ঠিক আছে, ঠিক আছে, ঠিক নেই 2 যেহেতু ভুল, আনসার 1 আর 3 হওয়ার কথা। আচ্ছা, তাও দেখি, এমন হতে পারে যে 1ও ভুল। নিউট্রন সংখ্যা কত? যে পারমাণবিক ভর থেকে 3 বিয়োগ করে দাও, 7 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে কত? 4। কারণ এই যে প্রোটন সংখ্যার সাথে
নিউট্রন সংখ্যা যোগ হয়ে তো পারমাণবিক ভর হয়, ঠিক না? 3 এর সাথে নিশ্চয়ই 4 যোগ হয়ে 7 আছে, এটা হচ্ছে 4। তো এখানে নিউট্রন সংখ্যা 4, এটা ঠিক আছে, এক ঠিক আছে। তো 3 ঠিক আছে, ইলেকট্রন 2টা কিনা? লিথিয়াম কত নম্বরে? 3 নম্বরে না? তার থেকে সে সে একটা ইলেকট্রন নিশ্চয়ই ত্যাগ করছে। এই যে দাঁড়াও আমি বলি, লিথিয়াম হচ্ছে ইলেকট্রন কিন্তু 3টা, সে নিশ্চয়ই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে ওর ওর প্রোটন 3টা, ইলেকট্রন 3টা, একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়ার কারণে এখন কত হয়ে গেছে? -2 হয়ে গেছে। -2 হওয়ার কারণে এখানে প্রোটন আর ইলেকট্রন যদি যোগ বিয়োগ করো তাহলে +1 পাবে, এই জন্য ওর আধান হচ্ছে +1। +1 মানে কি? ধনাত্মক মানে হচ্ছে ধনী, সে ইলেকট্রন দিছে, কাউকে দান করছে, দান। ধনাত্মক মানে দান, ঋণাত্মক মানে ঋণ, নিলে বাড়বে ইলেকট্রন সংখ্যা। আর +1 মানে হচ্ছে একটা ইলেকট্রন কাউকে দান দিয়ে দিছে, তাহলে হচ্ছে ইলেকট্রন ওর 3 থেকে একটা কমে 2 হয়ে গেছে। এটার আনসার হচ্ছে 1/3। আচ্ছা, এরপর দেখো অ্যালুমিনিয়াম এর প্রোটন সংখ্যা কত? অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা কত? 13। প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না, ইলেকট্রন চেঞ্জ হয়, দেয়া নেওয়া হয়, প্রোটন সংখ্যা সবসময় সেম থাকে। এক্স, এখানে প্রতীক হচ্ছে কি? কোবাল্ট, ডি অরবিটাল অর্ধপূর্ণ, নিউট্রন সংখ্যা হচ্ছে 28। আচ্ছা, এখানে এখানে এটার আনসার হবে হচ্ছে তোমার ডি অরবিটাল অর্ধপূর্ণ, আর হচ্ছে নিউট্রন সংখ্যা কত? 28। নিউট্রন সংখ্যা 28 কিনা এটা একটু খেয়াল করো। আগে দেখো এটা কি কোবাল্ট কিনা? কোবাল্টের পারমাণবিক সংখ্যা কি 24? না, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 24, ঠিক না? তাহলে এখানে কিন্তু প্রথম যে এটা 1 নাম্বার, এটা হচ্ছে ভুল। এক যেহেতু ভুল, তাহলে আনসার হবে 2, 3, ঠিক আছে? এখানে অপশানে বাকিগুলো দেখা লাগবে না। এক যেহেতু ভুল, তাহলে আনসার কত? 2, 3। আচ্ছা, এরপর আসো 27 কি বলছে? ডিউটেরিয়াম ভর সংখ্যা কত? ডিউটেরিয়াম ভর সংখ্যা হচ্ছে 2। এটা একটু বোঝাও। হাইড্রোজেনের আইসোটোপ 7টা আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যার ভর সংখ্যা 1, দ্বিতীয়টা হচ্ছে যার ভর সংখ্যা 2, 3 নাম্বারটা হচ্ছে যার ভর সংখ্যা 3। এই যে হাইড্রোজেনের যে দ্বিতীয়টা, যে যার ভর সংখ্যা 2, তাকে বলে ডিউটেরিয়াম। আর 3টা থাকলে কি বলে? 3টা থাকলে বলে ট্রিটিয়াম। কেমন? তো ডিউটেরিয়াম মানে হচ্ছে হাইড্রোজেন যার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 2। তো এটার আনসার কত হবে? অক্সিজেন কত? এখানে অক্সিজেন 2 পদার্থ আয়নের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 10 বললো। এটা বিয়োগ করো, 16 থেকে 8 বিয়োগ করো, পারমাণবিক ভর থেকে 8টা বিয়োগ করো, কত হয়? 8 হওয়ার কথা নিউট্রন সংখ্যা। এটা ভুল। ইলেকট্রন সংখ্যা 10, হ্যাঁ, ওর এমনিতে ইলেকট্রন সংখ্যা কত থাকে? অক্সিজেনের 8। তো নিশ্চয়ই ও কার থেকে 2টা ধার নিছে, এই জন্য -2 ঋণ নিছে, তাহলে এটা আনসার হবে ক, ইলেকট্রন সংখ্যা 10। 30 নম্বর কোয়েশ্চেন কি? 30 নম্বর কোয়েশ্চেন জিজ্ঞেস করছে প্রদত্ত মোলটি নিউট্রন সংখ্যা কত? নিউট্রন হবে কিউ মাইনাস পি। এই যে পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিবা, কিউ মাইনাস পি। খ। আচ্ছা, এরপর দেখো 31 নম্বর কোয়েশ্চেন। এখানে আয়রন বলছে টুকটার সংখ্যাটিতে ভর সংখ্যা 56, ঠিক আছে, ভর সংখ্যা 56, এটা ঠিক। ইলেকট্রন সংখ্যা 26। আচ্ছা, আয়রন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26 নর্মালি, প্রোটন সংখ্যা 26, তো ইলেকট্রন সংখ্যা 26 নর্মালি, কিন্তু ও নিশ্চয়ই 2টি ইলেকট্রন কাউকে দিয়ে দিছে, এই জন্য +2। কেমন? ধার দিছে, ধনাত্মক মানে কাউকে ধার দিছে 2টি ইলেকট্রন, 2+। তো কাউকে দিয়ে দিছে বা দান করছে বা ধার দিছে, এই জন্য ওর ইলেকট্রন 2টা কম থাকবে, 26 থেকে 24 হবে, তাহলে 2 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল মানে এখানে অপশন দেখো, 2 নাম্বার ভুল মানে হচ্ছে আনসার 1 আর 3 থাকবে, ঠিক আছে? 3 নাম্বারটা সঠিক কিনা দেখার প্রয়োজন হচ্ছে না। 32, পটাশিয়াম 39, তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা 19, সংকেতিত মূলের প্রোটন সংখ্যা 19, ঠিক আছে, ভর সংখ্যা 39, ইলেকট্রন সংখ্যা 20। না, ইলেকট্রন সংখ্যা 19টা, এখানে কোনো কাউকে দান করছে বা কারো থেকে ঋণ নিছে এরকম তো কিছু নাই, ঠিক না? তাহলে এটা 1 আর 2 হবে আনসার। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? 27, প্রোটন সংখ্যা কত? 13, তাহলে ভর সংখ্যা কত? 27, নিউট্রন সংখ্যা 14, ঠিক আছে, নিউট্রন সংখ্যা 13-র সাথে 14 যোগ হয়ে কিন্তু 27 হয়েছে, নিউট্রন সংখ্যা 14। ইলেকট্রন সংখ্যা 13 না, ইলেকট্রন সংখ্যা 13 না, ওর প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13 না কেন? 13 হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু ওই 3টি ইলেকট্রন কাউকে দিছে, দান করছে, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা 3 বাদ দিয়ে দাও, কত হবে? 10টা, তাহলে এটার আনসার হবে 1 আর 3। ক, 1 আর 3। আচ্ছা, পরের ট্যাব দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার 1911 সালে। আর বোর পরমাণু মডেল 2 বছর পর 1913 সালে আবিষ্কার হয়। বোর মডেল অনুসারে কোনটি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে? অবশ্যই বোর পরমাণু মডেল যা করছে, যত সূত্র দিয়েছে, সব হচ্ছে হাইড্রোজেনের জন্য। কেমন? এটা কিন্তু বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা, যে সে শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করছে। আচ্ছা, যাদের ভর 2 হিলিয়া বা সরি, যাদের ভর এর থেকে বেশি 4, 8, 16 এরকম, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বর্ণালীটা ব্যাখ্যা করতে পারবো না। তারপর হচ্ছে 43 দেখো, এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা, এটা একটু বুঝাও। আমরা যখন নাম্বারিং করি, আমরা কিন্তু এবিসিডি থেকে নাম্বার করি, 1 যে তাকে এ বলি, 2 যে তাকে বি বলি, 3 যে তাকে সি বলি। কিন্তু বোর কি করছে? এক নাম্বার, এক মানে হিসাবটা শুরু করছে কে থেকে। 1 যে তাকে কে কে বলছে, কে এল এম এন ও, এভাবে। কেমন? তো 1 যে
কক্ষপথ এক যে তার সে হচ্ছে কে, আর এল মানে হচ্ছে কক্ষপথ 2, এম মানে হচ্ছে কি কক্ষপথ 3। আচ্ছা, এখন কোন একটা কক্ষপথে কয়টি পারমাণবিক সংখ্যা থাকতে পারে, সেটার সূত্র হচ্ছে কি 2n স্কোয়ার। প্রথম কক্ষপথ মানে হচ্ছে 2n স্কোয়ার, দ্বিতীয় কক্ষপথ মানে 2 স্কোয়ার টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষপথে কয়টি থাকতে পারে 2 3 স্কোয়ার। তাহলে এম যেহেতু তৃতীয় কক্ষপথ তার জন্য হবে 2 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 9, 9 ইন্টু 2 মানে হচ্ছে 18, এখানে আনসার হবে 18। কপারের এন কক্ষপথ এ কতটি ইলেকট্রন থাকে, কপারের এন কক্ষপথ এই যে বললাম এন কক্ষপথ মানে কি, এন কক্ষপথ মানে হচ্ছে কে এল এম এন, চতুর্থ কক্ষপথ। এখন কপারের ইলেকট্রন বিন্যাস তোমাদের করতে হবে, কপারের ইলেকট্রন বিন্যাস করে কপার কিন্তু 29, তো কপার ইলেকট্রন বিন্যাস যখন করবে, এটা কিন্তু কপারে কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তোমাদের মনে আছে কিনা, সেখানে লাস্টে 4s1 পর্যন্ত যায়, তোমরা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা তোমাদের করাইছে। হ্যাঁ, কপার ইলেকট্রন বিন্যাসটা আমি যদি দেখাই একটু, 1s2 2s2 2p6 3s2, 29 না কপার, 3p6 হ্যাঁ এখানে 20 পর্যন্ত 3d9, হ্যাঁ 3d9, কিন্তু কি হয় ও 4s এর একটা ইলেকট্রন 3d কে দিয়ে দেয়, কারণ অর্ধপূর্ণ 4s1 অর্ধপূর্ণ আর হচ্ছে 3d10 পূর্ণ হলে বেশি স্থায়ী হয়, কেমন অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায় বেশি স্থায়ী হয়। তো 4s কি করে একটা ইলেকট্রন d কে দিয়ে দেয়, অর্থাৎ ফোর্থ অরবিটালে দুটি ইলেকট্রন থাকার কথা, কিন্তু থাকে কয়টা, একটা ইলেকট্রন। n মানে ফোর্থ অরবিটাল, ফোর্থ কক্ষপথ, তো ফোর্থ কক্ষপথে কয়টা, একটা ইলেকট্রন থাকে 4s1, আর একটা ইলেকট্রন তো দিয়ে দেয় d কে পূর্ণ করার জন্য। আচ্ছা, এখানে কণিক ভরবেগ দেখো, বোর পরমাণু মডেল, এখান থেকে কিন্তু সিকিউ আসে, কণিক ভরবেগ থেকে কিন্তু সিকিউ আসে। এখানে এম এর মান নির্ণয় করতে বলছে, এম ভি আর ইজিক্যাল টেনশন করলে এম এর মান কত হবে। আচ্ছা, এটা একটু বুঝো, এমটা কি ইলেকট্রন না, মানে আমাদের বোর পরমাণু মডেলে কিন্তু ইলেকট্রন নিয়ে হিসাবটা করা হয়, তো ইলেকট্রন নিয়ে যেহেতু হিসাবটা করা হয়, কি নিয়ে, ইলেকট্রন নিয়ে যেহেতু হিসাবটা, ইলেকট্রন যে ঘুরে তার কণিক ভরবেগ কত, ইলেকট্রন নিয়ে যেহেতু হিসাব করা হয়, তো এখানে ইলেকট্রনের ভরটা আমাকে দিতে হবে, তো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, কেমন। আর কেজি বললে -31 কেজি। 47 দেখো, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে। আচ্ছা, কে এল এম এন, ঠিক না, তো এল এর নিচে কে আছে, কে না, কেউ একজন ইলেকট্রন যখন, কোন একটা ইলেকট্রন যখন শক্তি ত্যাগ করে বা বিকিরণ করে, তখন সে তার থেকে নিচের স্তরে যায়, সে কি একে 2 আছে, তাহলে সে একে যাবে শক্তি ত্যাগ করে, আর তো নিচে কিছু নাই, তো এল কোথায় যাবে, কে তে যাবে। ফ্লোরিন 19 আয়ন দ্বিতীয় ইলেকট্রন সংখ্যা কত, ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার, তাহলে ইলেকট্রন সংখ্যা থাকার কথা 9, কিন্তু দেখো -1 মানে সে কাল থেকে ঋণ নিছে একটা ইলেকট্রন, তো -1 মানে কাল থেকে নিছে ঋণ তখন ঋণ নিছে, তাহলে 10, চট্টগ্রাম 32 আসছে। এরপর দেখো আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন আছে, তো আয়রনের ইলেকট্রন বিন্যাস করবা, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আয়রনের এম মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 2 6 6, কতটি 14টি ইলেকট্রন আছে। ম্যাঙ্গানিজ 25 এর এম শেলে কতটি ইলেকট্রন আছে, তো ম্যাঙ্গানিজ 25 এর এম শেলে, এখানে কিন্তু ম্যাঙ্গানিজ 2+, দুটো প্লাস মানে হচ্ছে দুটো ইলেকট্রন তোমাকে ত্যাগ করতে হবে, তাহলে এখানে ইলেকট্রন ওর থাকার কথা কয়টা, 25টা, কিন্তু 25টা থেকে আমরা দুটি ইলেকট্রন বাদ দিয়ে দিব, তাহলে এটা যদি আমরা করি, আচ্ছা ম্যাঙ্গানিজের ইলেকট্রন কয়টা, 25টা, তাহলে ম্যাঙ্গানিজের ইলেকট্রন যদি 25টা থাকে, তো আমি দুটো ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2, এখানে 20টা গেল, 3d5 3d5। এখন দুটি ইলেকট্রন আমরা ত্যাগ করবো, ঠিক না, দুটি ইলেকট্রন ত্যাগ করবো, যে 2+ আছে, দুটি ইলেকট্রন ত্যাগ করবো, কেউ যখন ইলেকট্রন ত্যাগ করে বা ধাপ দেয়, তখন সে তার সর্বশেষ কক্ষপথ থেকে দেয়, তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সর্বশেষ মানে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তো এখানে 3 নাম্বারটা আছে সিরিয়ালে, এটা প্রবেশের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে, বাট ম্যাঙ্গানিজের এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা, 4s না, 4s হলে 4 নাম্বারই তো সর্বশেষ, তার থেকে দুটি ইলেকট্রন চলে গেল, দুটি ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 0 হবে। দুটি ইলেকট্রন বাদ কেন দিছে, যে দুটি ইলেকট্রন কাউকে দিছে, ধাপ দিছে। এখন তাহলে কে এল এম মানে কে এল এম এম শেল মানে হচ্ছে 3 নাম্বার কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 3 নাম্বার কক্ষপথে কতটি আছে, 3-তে, এই 2টা, এখানে 6টা, 8 8 আর 5 কত 13, তাহলে এখানে আনসার হবে 13টি। পরের কোশ্চেন কি, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো যার n প্লাস এল এর মান সবচেয়ে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, এল কি, ধরো এস এর এল এর মান হচ্ছে এস পি ডি এফ, এই 4টা না আছে অরবিটাল, সেখানে এস এর এল এর মান হচ্ছে 0, এস থাকা মানে 0, পি থাকা মানে হচ্ছে 1, ডি থাকা মানে 2, এফ থাকা মানে হচ্ছে 3, এল এর মান কেমন। আর এন তো হচ্ছে, এন হচ্ছে কক্ষপথ নাম্বার, 4D মানে এন এর মান 4, ডি এর মান কত 2, তো কত হয় 6, 4D মানে হচ্ছে 4 + 2 6, 4F, 4F, এন এর মান হচ্ছে 4, এফ এর যে এল এর ভ্যালু সেটা হচ্ছে 3, ওই এস পি ডি এফ মাত্র বললাম 0 1 2 3, এফ মানে হচ্ছে 3, তো 4 + 3 হচ্ছে 7, 5s হচ্ছে 5 + 0 হচ্ছে 5, 5p হচ্ছে কত 5, এন এর মান হচ্ছে 5, এল এর মান হচ্ছে 1 6, তাহলে 5s অরবিটালে যেহেতু শক্তি সবচেয়ে কম, সেখানে 5s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কেমন। আচ্ছা, এখানে যে সংকেতটা দেওয়া আছে ইলেকট্রোবিন্যাসের নিয়ম মেনে চলে কোন মোলটি, এখানে
দেখতে হবে যে এখন মনে হচ্ছে বরিশাল বোর্ড 2023। আচ্ছা, এই যে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে এই গঠনটা মেনটেন করতেছে কে। এটা করে কে? ক্রোমিয়াম। আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করে দেখছিলাম, সরি ক্রোমিয়াম না, এটা মেনটেন করে হচ্ছে কপার। আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করে দেখছিলাম যে কপারের লাস্টে কী ছিল? 4s1 আর 3d10 একটা ইলেকট্রনকে দেওয়ার পর। তো যেটা মেনটেন করতেছে এই যে 3d10, 4s1 কত 3d10, এটাকে মেনটেন করতেছে, তাহলে কপার মেনটেন করতেছে। আচ্ছা, কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ? ডি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে ম্যাঙ্গানিজের। আমরা একটু আগে ইলেকট্রন বিন্যাস করছিলাম মনে হয় ম্যাঙ্গানিজের, সেখানে D5 ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ভ্যানেডিয়াম মোল্টের অ্যান ছেলে কতটি ইলেকট্রন থাকে? ইলেকট্রন বিন্যাস করবা করলে অ্যানে কয়টা থাকবে? দুইটা। ভ্যানেডিয়াম 23 ইলেকট্রন বিন্যাস করো, অ্যানে 4 নম্বর কক্ষপথে কয়টা? দুইটা। ভ্যানেডিয়ামে এম শক্তিশালী ইলেকট্রন কয়টা? এই যে ইলেকট্রন বিন্যাস করছো এখানে, ইলেকট্রন বিন্যাস যে করছে ওরা, এই যে এখানে গণ 6 3 9 9 2 কত 11। আচ্ছা, আয়রন 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন থাকে? এটা ইলেকট্রন বিন্যাস করতে হবে, করে শেষ কক্ষপথ থেকে 3টি ইলেকট্রন বাদ দিবা। কেমন? বাদ দেওয়ার পর তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? এম কিন্তু তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে সেটা গুণবা, গুণে দেখবা 13 হবে। n সমান 3 l সমান 2 হলে কোনটি সম্ভব? n সমান 3 মানে তৃতীয় কক্ষপথ, l হচ্ছে 2, l2 কার মান? s p d d এর মান, তাহলে এটা 3d। এটাকে দিস না, s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, তাহলে d2 মানে হচ্ছে এটা, l2 মানে হচ্ছে এটা d অরবিটাল, আর n এর মান হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3d। কম। কোন অরবিটালটি n সমান 4 l সমান 2? n সমান 4 মানে হচ্ছে কক্ষপথ 4, l সমান 2 হচ্ছে d 4d, তাহলে এটা হচ্ছে 4d। কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম থাকে? এই একটু আগে বললাম যে এভাবে করবা, এটা একটা। ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? তো ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ক্রোমিয়াম হচ্ছে কত? ক্রোমিয়াম হচ্ছে 24, 24 থেকে 3টি ইলেকট্রন কাউকে সে ধার দিছে, তাহলে কয়টা থাকে? 21 থাকবে। আনসার হচ্ছে ক 21। ক্রোমিয়াম এম শেল ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন বিন্যাস করো, এই যে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা, ক্রোমিয়াম আর কপার ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম, কারণ ওরা ফোরস থেকে একটা ইলেকট্রন ডিকে দিয়ে দেয়। কেমন? 4s2 হওয়ার কথা ছিল, একটা ইলেকট্রন ডিকে দিয়ে দিচ্ছে অর্ধপূর্ণ করার জন্য। আচ্ছা, যাই হোক, এখানে ওর এম শেলে কয়টি ইলেকট্রন আছে? ওর এম শেলে ইলেকট্রন বিন্যাস করো, এম শেলে ডি 3 নাম্বার কক্ষপথে কয়টা আছে? 2 6 5, যোগ করো 6 11 13, 13টি ইলেকট্রন আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 ইলেকট্রন বিন্যাস দেখা, এখানে কয়টি ইলেকট্রন আছে গুণে ফেলো তো। 2 দিয়ে 4 6 10 12 18, 18টি ইলেকট্রন আছে। এখানে কোথায় 18টি ইলেকট্রন আছে সেটা গুণে ফেলো, তাহলে তো হয়। সালফার হচ্ছে 16, আরও 2টি ইলেকট্রন ধার নিচ্ছে, তাহলে 18, তাহলে এটা ঠিক আছে। আয়রন হচ্ছে কত? আয়রন হচ্ছে মনে হয় 26 না, 26 নাকি, তার থেকে 2টি ইলেকট্রন হলে 24 মিলতেছে না, তাহলে এটার আনসার হবে স্কন্ডিয়াম হচ্ছে 21, 21 থেকে 3টি ইলেকট্রন দিলে 18, তাহলে এটার আনসার হবে 1 আর 3। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক আণবিক ভর কত? আপেক্ষিক আণবিক ভর কীভাবে বের করে? আপেক্ষিক আণবিক ভর বের করার সূত্র হচ্ছে মূলের একটি পরমাণুর ভর নিবা এবং সেটাকে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর দিয়ে কী করবা? ভাগ করে দিবা, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যাবে। এমনিতে অ্যালুমিনিয়াম আপেক্ষিক পারমাণবিক ভর মুখস্থ আমাদের আছে, সেটা হচ্ছে কত? আমরা যে মুখস্থ করি আপেক্ষিক পারমাণবিক ভর মুখস্থ করি, ঠিক ঠিক না? যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত? 1, হিলিয়ামের কত? 4, তো অ্যালুমিনিয়াম কত নাম্বার আছে? 13। বিজোগ তো, বিজোগ দ্বিগুণ করে 1 যোগ করে দাও, 13 দুগুণা 26 কত? 27, তাহলে এটা হচ্ছে গ। আচ্ছা, পারমাণবিক ভর কীভাবে বের করা লাগে এটা কিন্তু শর্টকাট আছে, তোমরা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবে শর্টকাটের, এবং আমিও কিন্তু ক্লাস এটা নিয়ে আলোচনা করছি, বা তোমাদের হাসিম ভাই আলোচনা করছে শর্টকাটটা। আচ্ছা, আয়রনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর মুখস্থ। আয়রন বলতেছে, সরি, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক কত? 19। ফ্লোরিন কত নম্বরে আছে? 9, তো বিজন না, এই জন্য দ্বিগুণ করে 1 যোগ করে দেওয়া, 9 দুগুণা 18, একে কত? 19 ঘরে ঘর। 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত? আচ্ছা, আমরা যে ভরগুলো মুখস্থ করি সেগুলো হচ্ছে 1 মোলের ভর, বা 6.023 ইন্টু 10⁻23 এর ভর আমরা মুখস্থ করি। তো ম্যাগনেসিয়ামের এতটি ভর হচ্ছে কত? 24 গ্রাম। 1 মোল বা 6.023 ইন্টু 10⁻24 এর 23টি পরমাণুর ভর হচ্ছে কত? 24 গ্রাম। তাহলে একটির কত আর হচ্ছে 4টির কত, এই নিয়মে করবা। এই চ্যাপ্টারের শেষের দিকে আইসোটোপ আর হচ্ছে তেজস্ক্রিয়া থেকে কিন্তু মুখস্থ কোয়েশ্চেন আসে, তো ওগুলো একটু দেখে যাবে। যেমন এখানে তথ্য ব্যাখ্যা যেটা আছে যে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সারের নিরাময়ে তেজস্ক্রিয়া আইসোটোপ আয়োডিন ব্যবহার করা হয়, তারপর রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয়া আইসোটোপ আয়োডিন সমৃদ্ধ দ্রবণ পান করা হয়, তারপর টিউমারে উপস্থিতি নির্ণয় এটাই কোবাল্ট ইউজ করা হয়, রক্তের নিউকিমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস ইউজ করা হয়, এরকম যেগুলো আছে এগুলো মুখস্থ করে যাবা। কেমন? আচ্ছা,
এখানে আবার হাড়ের ব্যথা চিকিৎসায় যে আইসোটোপটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো মুখস্থ করে যাবে, বই শেষের দিকে দেওয়া আছে। এখানে আরও অনেক এমসিকিউ আছে, আমি মাঝখানে ওগুলো স্কিপ করছি সময় স্বল্পতার কারণে, যেগুলো তোমরা নিজেরাই পারবা সহজ। কপার সালফারের আপেক্ষিক আণবিক ভর কত? তো কপারের আণবিক ভর, সালফারের আণবিক ভর আর অক্সিজেন আণবিক চারটা নিবা, নিয়ে যোগ করে দিবা, যোগ করলে কত পাবা? 159.5। এরকমভাবে আণবিক ভরের ম্যাথগুলো তোমরা করতে পারবে। কিন্তু দেয়া আছে দেখো, কপারেরটা মুখস্থ রাখো 63.5, এটা কাজে লাগে। 63.5, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 16, টোটাল যোগ করলে কত হয় তোমার? 159.5। ওকে, আজকে তাহলে একটু